আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, বিদ্যুৎ সংকট নিয়ে নতুন করে বলার কিছু নেই। আপনারা সবাই বিদ্যুতের ভোগান্তির শিকার হচ্ছেন, বিদ্যুৎ পাচ্ছেন না, যখন তখন বিদ্যুৎ চলে যাচ্ছে এবং তার উপর গোদের উপর বিষ ফোঁড়ার মতো বিদ্যুতের বাড়তি বিল হচ্ছে। এটা নিয়ে গতকালকে আমি আলোচনা করেছি এবং আমার মতো করে কথা বলেছি। সব কথা বলা হয়তো সম্ভব হয় নাই, কিছু জায়গায় বাকি ছিল, কিন্তু সেটাও বড় কথা নয়। কেউ কেউ আমাকে বলেছেন যে আপনি তো কেবল সমালোচনা করেন, কোনো পরামর্শ তো দিচ্ছেন না, কী করতে হবে সেটা তো বলছেন না। দেখুন, আমি একটা কথা বলি, বলতে অনেকেই পারে। আপনি আজকে বলেন একটা কথা, আমি একটা কথা বলি, একটা পরামর্শ দিই, তখন আবার বলবে কি লোকে জানেন, ওই বড় বড় কথা বসে বসে বলাই যায়, করে দেখান। তো আমি করে দেখাবো কীভাবে? আমি তো করে দেখাতে পারবো না। যারা করবেন তারাই করবেন। আমরা বলতে পারি, আমরা বেসিক্যালি যে কাজটা আমি যেটা করি সেটা হলো গিয়ে সমস্যাটা কোথায় আমি দেখি সেটা আমি আইডেন্টিফাই করি, সমাধান করার দায়িত্ব আপনাদের। তারপরও সাধারণ মানুষ হিসেবে আমাদের কিছু কিন্তু পরামর্শ আছে। আজকে সেরকম দু একটা প্রসঙ্গ নিয়ে আমি একটু কথা বলতে চাই। তার আগে আমি বলে নিই, আজকে আমাদের বিদ্যুৎ মন্ত্রী যিনি আছেন, ইকবাল হাসান মাহমুদ টুকু, তার একটা অবস্থান আমার কাছে পছন্দ হয়েছে। সেটা কী অবস্থান? ওনার অসহায়ত্ব, উনি যে অসহায় হয়েছেন এটা উনি আজ প্রকাশ করেছেন। আজকে এই সিপিটির একটা অনুষ্ঠান ছিল, যে বাংলাদেশে জ্বালানি সংকট মোকাবেলা তাৎক্ষণিক অগ্রাধিকার এবং টেকসই জ্বালানি ভবিষ্যতের পথ, এই শিরোনামে তার একটা আলোচনা সভায় উনি অংশ নিয়েছিলেন ভার্চুয়ালি। সরাসরি যাননি, ভার্চুয়ালি নিয়েছেন। এবং ভার্চুয়ালি অংশ নিয়ে তিনি কি বলেছেন সেটা আপনাদেরকে আমি একটু বলতে চাই। তিনি বলেছেন যে ওই যে একটা ভাসমান এলএনজি টার্মিনাল যেটা আছে, সেটা নাকি নষ্ট হয়ে গেছে, মেরামত করা হচ্ছে। সেটা মেরামত না হওয়া পর্যন্ত অপেক্ষা করা ছাড়া আর কোনো উপায় নেই। এটা ওনার সরাসরি আত্মসমর্পণ, যে আমার ভাই কিছু করার নাই, ওটা মেরামত করতে হবে, সে পর্যন্ত আমাকে অপেক্ষা করতে হবে। আরেকটা কথা বলেছেন, আর এ পর্যন্ত কী করতে হবে? আপাতত লোডশেডিং ব্যবস্থাপনা করতে হবে। মানে আমার যে বিদ্যুৎ কম আছে, প্রায় 3000 মেগাওয়াট বিদ্যুৎ আসলে প্রতিদিন ঘাটতি হচ্ছে। এটা হিউজ একটা অ্যামাউন্ট। এই 3000 মেগাওয়াট বিদ্যুতের ঘাটতি যেটা আছে, সেই ঘাটতিটাকে আমাকে ম্যানেজ করতে হবে, ম্যানেজমেন্ট করতে হবে। মানে এক জায়গায় 2000 গ্রাম অঞ্চলে 2000 মেগাওয়াট কমাই দিলাম, শহর অঞ্চলে কিছু দিলাম, আবার ঢাকা শহরে আরও কম দিলাম, এরকম করে করে যে ম্যানেজ করা হয়, মানে বিভিন্ন কোথায় কতটুকু প্রয়োজন, এইভাবে এটাকে ম্যানেজ করতে হবে। এই ম্যানেজ করা ছাড়া আমার কাছে আর কোনো উপায় নেই। এটা হলো ওনার একদম সরল আত্মসমর্পণ। যেমন উনি ওনার ভাষায় যদি আমি বলি, উনি কী বলেছেন আসলে হুবহু আমি একটা পত্রিকা পেলাম, সেখানে বলা হচ্ছে, উনি বলেছেন যে এটুকুই বলতে চাই, উই আর ওয়ার্কিং। এই ক্রাইসিসের সময় আসলে এখন আমার কিছু করার নাই, কারণ এখন আমি গ্যাসও উত্তোলন করতে পারবো না, বা উইদাউট FSRU আমার যে গ্যাস আছে সেটাও নামাতে পারবো না। মানে ওই টার্মিনালের মাধ্যমে যে নামাবে সেটাও সে পারতেছে না, ওটাকে মেরামত না করা পর্যন্ত কিছু করা যাবে না। এই মানে ওনার এই আত্মসমর্পণটা আমার ভালো লাগছে, কারণ উনি তো যা বাস্তবতা তাই তো বলবেন। কিন্তু আমার প্রশ্নটা হলো, ওই যে বলছেন যে লোডশেডিং ব্যবস্থাপনা, মানে লোডশেডিং ম্যানেজমেন্ট, এইটা আমার কাছে খুব গুরুত্বপূর্ণ মনে হয়েছে। আপনি লোডশেডিংটা কীভাবে ম্যানেজ করবেন, মানে কাকে কাকে কমাবেন, কাকে কতটুকু কমাবেন, কাকে কতটুকু অন্ধকারে রাখবেন, এই সিদ্ধান্তটা আপনি নিন। আমি আপনার কাছে বলবো যে, যেমন ধরেন কিছু কিছু এলাকায় একেবারে লোডশেডিং দেওয়া হয় না, মানে ওখানে বিদ্যুৎ বাদ দেওয়া, যেমন কোনটা কোনটা, যেমন ধরো হাসপাতাল, এটা একটি জরুরি ব্যবস্থাপনা। হাসপাতালে কোনো ধরনের বিদ্যুৎ সংযোগ মানে কমানো হয় না, ওইটা রুগীরা বাস করে। আমি মনে করি শিক্ষা প্রতিষ্ঠানও বিদ্যুৎ সংযোগ কনফার্ম করতে হবে, শিশুদের এখানে কনফার্ম করতে হবে। তাহলে কমানো যায় কোথায়? যেখানে আপনারা কখনোই কমান না সেখানে কমান, সেটা হলো মন্ত্রী পাড়ায়। মন্ত্রীদের যে বাড়িঘর আছে, মন্ত্রীদের বাড়িঘর, সচিবদের বাড়িঘর, জয়েন্ট সেক্রেটারি, উপসচিব যারা আছেন, এই যে বড় বড় আমলা, ডিসি, এসপি যারা আছেন, এদের বাসভবনে বিদ্যুৎ লোডশেডিংয়ের আওতায় আনেন। এদের বাসভবনে কখনোই বিদ্যুৎ যায় না, আপনি নিশ্চিত থাকেন, এরা সবসময় বিদ্যুৎ পান। কিন্তু ওনাদের বাসভবনে লোডশেডিং দিতে হবে, এটা হলো আমার দাবি। কতটুকু দিতে হবে? কৃষকের ঘরে যতটুকু আপনি লোডশেডিং দিচ্ছেন, ঠিক ততটুকু লোডশেডিং এখানেও দিতে হবে।
কৃষককে যদি আপনি 8 ঘন্টা বিদ্যুৎ না দেন, তাহলে সচিবকেও 8 ঘন্টা বিদ্যুৎ দিবেন না। এটা সিম্পল হিসাব। তাদের বলবেন আমি সচিবের প্রতি এত গোস্বা করো না, গোস্বা না। এটা হলো সমব্যথী হওয়ার সুযোগ দেওয়া। ওনারা তো বুঝবেন না কৃষকরা কত কষ্টে থাকে। কৃষকের সমান লোডশেডিং এখানে দেন, ওনাদের কোনো সমস্যা হবে না, কারণ ওনাদের টাকা আছে। ওনারা বিকল্প ব্যবস্থা করতে পারবেন। বিকল্প ব্যবস্থা করুন, আইপিএস কিনুন, আইপিএস চালান, অসুবিধা নেই তো কোনো। অথবা আপনি নিজের টাকায় জেনারেটর চালান, তাও কোনো আপত্তি নাই। কিন্তু লোডশেডিং যেটা বলি আমরা, সেটা হলো কৃষকের ঘরে যতটুকু আছে তার চেয়ে কম লোডশেডিং শিক্ষা প্রতিষ্ঠান এবং হাসপাতাল এরকম জরুরি কিছু বিষয় ছাড়া আর কোথাও তার চেয়ে কম লোডশেডিং থাকতে পারবে না। এটা হলো ক্লিয়ার করেন আগে। এটা যদি করতে পারেন তাহলে বলবো এটা হবে রিয়েল ম্যানেজমেন্ট। পারবেন কি না আমি জানি না, কিন্তু পারতে পারা উচিত। ওটা যদি করতে পারেন কেবল তাহলেই বলবো যে আপনারা জনগণের সরকার কায়েম করতে পেরেছেন। উনি আরও একটা কথা বলেছেন, সে প্রসঙ্গটা আমি পরে আসছি। একদিন আগে বলেছেন, সেটা একটা বড় প্রসঙ্গ, সেখানে আমি একটু পরে আসছি। তার আগে আরেকটা কথা বলি। সরকার একটা সিদ্ধান্ত নিয়েছে, প্রধানমন্ত্রীর কার্যালয় সহ 5টা সরকারি দপ্তরে সৌর বিদ্যুৎ ব্যবহারের নির্দেশ দেওয়া হয়েছে। দেখুন, আমি মাঝে মাঝে অনেকে আমাকে বলেন আমি কেন প্রধানমন্ত্রী প্রশংসা করি। এটা এই কারণেই করি যে এই ভদ্রলোক কিন্তু কিছু করার চেষ্টা করতেছেন। উনি কি করেছেন, ওনার নিজের কার্যালয়, তার সঙ্গে উনি যুক্ত করেছেন বঙ্গভবন, মন্ত্রিপরিষদ বিভাগ, তারপরে প্রধানমন্ত্রী কার্যালয় তো আছেই, পরিকল্পনা কমিশন, অর্থ বিভাগের দাপ্তরিক কাজে যত বিদ্যুৎ ব্যবহার হয় তার সিংহভাগ সৌর বিদ্যুৎ ব্যবহার করতে হবে। এই অর্ডার কিন্তু প্রধানমন্ত্রী দিয়েছেন। তো এখানে একটা খালি প্রশ্ন আমার, যে সিংহভাগ বলতে আপনি কী বুঝেন? সিংহভাগ মানে অর্ধেকেরও বেশি। তাহলে মিনিমাম 51% বিদ্যুৎ এখানে যা ব্যবহার হয় তার 51% সৌর বিদ্যুৎ থেকে নিতে হবে। 51% নেই, এটা তো খুব জটিল কোনো ব্যাপার না। এই অফিসগুলো তো দিনের বেলায় খোলা থাকে। আমাদের এখানে দিনের বেলা প্রচুর রোদ থাকে, সৌর বিদ্যুতের ব্যবস্থা করেন। এবং এটা করতে বেশি সময় লাগার কথা না। কিন্তু সৌর বিদ্যুৎ এখন আমাদের এখানে যে ব্যবস্থাপনা আছে দেশে, খুব সহজে এটা করা সম্ভব। তো এটা ইমিডিয়েট করা হোক। এবং এটা আমি তো মনে করি এটা করার জন্য কোনো একটা বিভাগকে যারা আছে তাদেরকে আপনি 3 দিনের সময়সীমা বেঁধে দেন, যে 3 দিনের মধ্যে এটা ইমপ্লিমেন্ট করতে হবে। এবং যে না করতে পারবে দায়িত্ববান ব্যক্তিকে জরিমানা সহ মানে একটা শাস্তি সহ বদলি করে দেন, ডিক্লেয়ার করেন। দেখেন 3 দিনের মধ্যে অনেকটা হয়ে যাবে। কারণ এখানেই না, এই সঙ্গে আপনারা বলুন যে প্রত্যেকটা জেলা প্রশাসক সহ উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং এখানে যত সরকারি অফিস আছে, সরকারি অফিসগুলোর উপর অনেক জায়গা আছে, ওখানে সৌর প্যানেল ইজিলি সেট আপ করা যাবে। এই সব জায়গায় সৌর বিদ্যুৎ চালু করতে হবে। অর্ডার দিয়ে দেন, 3 দিনের মধ্যে দেখবেন অনেকটা কিন্তু লোড ম্যানেজমেন্ট হয়ে যাবে। কারণ আমরা এলএনজিটা নামাতে পারছি না আমাদের টার্মিনালের কারণে। যখন নামবে তখনও কিন্তু বিদ্যুৎটা কিন্তু ক্রাইসিস থেকেই যাবে। কাজে এটা কিন্তু আপনাদেরকে এখন ইমিডিয়েট করতে হবে। প্রধানমন্ত্রী অনেক সিদ্ধান্ত দিচ্ছেন, বাস্তবায়ন তো করতে হবে। বাস্তবায়ন করে দেখান আপনারা চান। আরেকটা কথা বলি, সেই জিনিসটা হলো আমাদের এই জ্বালানি মন্ত্রী একটা কথা বলেছেন, বিদ্যুৎ মন্ত্রী, সেটা একদিন আগে বলেছিলেন যে ব্যাটারি অটো রিক্সা চার্জের কারণে মধ্যরাতে বিদ্যুৎ সংকট অস্বাভাবিক বাড়ছে। এটা একদম একটা মানে জেনুইন কথা। আপনার যে কোনো শহরে, জেলা শহরে, উপজেলা শহরে, রাজধানী শহরে যেখানে আপনি যাবেন দেখবেন পথ যেটা আছে, রাস্তা যেটা আছে শহরের মধ্যে ব্যাটারি চালিত রিক্সায় ভরে গেছে। তো এই ব্যাটারি চালিত প্রতিটা রিক্সার কিন্তু ব্যাটারিকে চার্জ করতে হয়, রাতের বেলা চার্জ করে। এবং দেখা গেছে যে একটাই ব্যাটারি এটাকে চার্জ করতে পারে 90 টাকার মতো লাগে। আমি যতটুকু শুনেছি, সত্য মিথ্যা আমি বলতে পারবো না। তাই যদি হয়, তো এই যে এত বিদ্যুৎ ব্যাটারিগুলো সারা চার্জ হতে থাকে, এই সময় কিন্তু বিদ্যুতের একদম পিক আওয়ার, মানুষ কষ্ট থাকে এই বিদ্যুতের কারণে। তো এই বিদ্যুৎগুলিকে থামাতে হবে। আপনি থামাবেন কীভাবে? তার সঙ্গে আমি যুক্ত করি যে ব্যাটারি চালিত যে রিক্সাগুলো আছে এর দাপট আপনাকে কমাতে হবে। কেন এত বেড়ে গেছে? পৃথিবীতে মনে হয় একমাত্র দেশ বাংলাদেশ, যে দেশের রাজধানী শহরে সবচেয়ে বেশি যে যানবাহনটা চলে, যে যানটা চলে, সেই যানের কোনো রেজিস্ট্রেশন নাই। আমাদের সরকার বলতে পারবে না যে দেশে কতগুলি ব্যাটারি চালিত রিক্সা চলে,
কেন বলতে পারবে না? সরকারের কি সে ধরনের বিভাগ নাই? আছে। তারা কাজ করে না কেন? একটা বেসিক পয়েন্ট, কিন্তু ঢাকা শহরে কত ব্যাটারি চালিত রিক্সা আছে তার কারো কাছে কোনো হিসাব নাই, কোনো রেজিস্ট্রেশন দেওয়া হয় না। প্রতিদিন যার ইচ্ছা হচ্ছে একটা করে ব্যাটারি চালিত রিক্সা রাস্তায় নামিয়ে দিচ্ছে, কেউ জিজ্ঞাসা করে না, কেউ থামায় না। এই যে বিষয়টা, এটা যতক্ষণ পর্যন্ত আপনি কনফার্ম করতে না পারবেন ততক্ষণ আইনে শাসন কায়েম করতে পারবেন বলেন? আমি সরাসরি প্রস্তাবটা দিচ্ছি, যেহেতু অনেকে বলে প্রস্তাব দেয় না, প্রস্তাব দিচ্ছি, দেখি এরা সরকার ইমপ্লিমেন্ট করতে পারে কিনা। প্রথম কাজ, দেশের সমস্ত ব্যাটারি চালিত রিক্সার রেজিস্ট্রেশন নাম্বার আপনারা দেন। খুব সিম্পল কাজ, কিন্তু সিটি কর্পোরেশন হলে সিটি কর্পোরেশন দিবে, পৌরসভা হলে পৌরসভা দিবে, ইউনিয়ন পরিষদ হলে ইউনিয়ন পরিষদ দিবে। আপনারা বলেন রেজিস্ট্রেশন ছাড়া কেউ চলতে পারবে না।